বহু বছর আগের কথা। রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল যখন রানীমা একসঙ্গে দুই যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন। বড় রাজকুমারীর নাম রাখা হলো রূপসা আর ছোট জনের নাম তানিয়া। কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। প্রাসাদের এক কুচক্রী মন্ত্রীর ষড়যন্ত্রে মাত্র 1 বছর বয়সী ছোট রাজকুমারী তানিয়া প্রাসাদ থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। সময় বয়ে চলল, দেখতে দেখতে কেটে গেল 18টি বছর। বড় রাজকুমারী রূপসা এখন এক অপরূপা যুবতী। প্রাসাদের দাস দাসী, ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই তার, কিন্তু তার মন ভালো থাকতো না। প্রাসাদের এই কড়া নিয়ম, কখন উঠতে হবে, কিভাবে হাসতে হবে, মেপে মেপে কথা বলা, এইসব তার বন্দি জীবনের মতো লাগতো। সে মনে মনে চাইতো এক স্বাধীন সাধারণ জীবন। আর সবকিছুর ঊর্ধ্বে তার মনে সব সময় একটাই প্রশ্ন জাগতো, আমার ছোট বোনটা কেমন আছে, কোথায় আছে, সে কি বেঁচে আছে নাকি কোনো কষ্টে দিন কাটছে তার। রূপসা যা ভাবতো ঠিক তাই ঘটেছিল। প্রাসাদ থেকে দূরে এক গভীর জঙ্গলের ধারে এক অতি দরিদ্র কৃষক কুড়িয়ে পেয়েছিল তানিয়াকে। তারাই তাকে নিজেদের মেয়ের মতো বড় করে। তানিয়ার জীবন ছিল প্রচন্ড কষ্টের। ভালো খাবার জুটতো না, পরনে থাকতো না তালি দেওয়া কাপড়। প্রতিদিন ভোরে তাকে যেতে হতো গভীর জঙ্গলে কাঠ কাটতে। সারাদিন হাড় ভাঙা কাটুনের পর বিকেলে সেই ভারী কাঠের বোঝা মাথায় নিয়ে সে যেত বাজারে বিক্রি করতে। যার সামান্য পয়সা মিলতো তা দিয়ে কোনো মতে নুন ভাত জুটতো। তবুও তানিয়ার মনে ছিল এক অদ্ভুত জেদ, আর মুখে থাকতো এক মিষ্টি হাসি। দিন বসন্তের এক সকালে রূপসা প্রাসাদের এক গেইমি সহ্য করতে না পেরে সাধারণ এক দাসীর পোশাক পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে বনের দিকে চলে যায়। সে মুক্ত বাতাস বুক ভরে নিতে চেয়েছিল। ঠিক সেই সময় তানিয়াও জঙ্গল থেকে কাঠ কেটে বাজারের দিকে আসছিল। ওইদিকে রূপসা তার মনের আনন্দে বনের মধ্যে হাঁটছিল। বনের এক সরু নদীর ধারে হঠাৎ দুই বোন মুখোমুখি এসে দাঁড়ালো। দুজনে স্তব্ধ। দাঁড়িয়ে আছে হুবহু এক চেহারা, এক চোখ, এক হাসি। রূপসা লক্ষ্য করলো তানিয়ার গলায় একটি পুরনো তামার লকেট ঝুলছে, যেটিতে রাজপরিবারের প্রতীক আঁকা। রূপসা আর বুঝতে বাকি রইল না যে এই তার হারিয়ে যাওয়া বোন। সে তানিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তানিয়া প্রথমে অবাক হলেও রক্তের টানে সেও কেঁদে ফেলল। দুজনেই নদীর পাড়ে বসে দীর্ঘক্ষণ সুখ দুঃখের গল্প করল। রূপসা যখন শুনল তানিয়া কত কষ্টে বড় হয়েছে, তখন তার বুক ফেটে গেল। আর তানিয়াও যখন শুনল প্রাসাদের সোনার খাঁচায় রূপসা কতটা দম বন্ধ অনুভব করে, সেও অবাক হলো। তখন রূপসার মাথায় এক রোমাঞ্চকর বুদ্ধি এলো। সে বলল, তানিয়া চল, আমরা কিছুদিন আমাদের পরিচয় বদলে ফেলি। তুই আমার রাজকীয় পোশাক পরে প্রাসাদে যা, রাজসুখ উপভোগ কর, আর আমি তোর ছেঁড়া কাপড় পরে তোর কুঁড়ে ঘরে যাই, সাধারণ মানুষের মতন স্বাধীনভাবে বাঁচি। তানিয়া প্রথমে ভয় পেলেও রূপসার জেদের কাছে হার মানল। তার জামা কাপড় অদল বদল করে নিল। রূপসা চলে গেল কৃষকের ঘরে, আর তানিয়া চলে গেল রাজপ্রাসাদে। জীবন বদলে যাওয়ার পর দুই বোনের জীবনে এলো এক নতুন মোড়, এবং প্রবেশ করলো দুটি নতুন চরিত্র। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রূপসা প্রতিদিন হাঁপিয়ে উঠত। একদিন এক বিশাল কাঠের গুঁড়ি তুলতে গিয়ে সে পড়ে যেতে গেল। এক বলিষ্ঠ যুবক এসে তাকে ধরে ফেলল। যুবকটির নাম ছিল অনির্বাণ। অনির্বাণ নিজেকে একজন সাধারণ শিকারী বলে পরিচয় দিলেও আসলে সে ছিল
প্রতিবেশী রাজ্যের রাজপুত্র, যে প্রজাদের অবস্থা বুঝতে ছদ্মবেশে ঘুরছিল। রূপসার কোমল হাত আর রাজকীয় স্বভাব দেখে অনির্বাণ অবাক। ঠাকুরানী মেয়ের এত পরমার্জিত ভাষা কিভাবে হয়? অন্যদিকে অনির্বাণের বীরত্ব আর সহজ সরল ব্যবহারে রূপসা তার প্রেমে পড়ে গেল। একদিন অনির্বাণ রূপসার হাত ধরে বলল, আমি জানি না তুমি কে, কিন্তু এই বনের মাঝে তোমার ওই স্বাধীন মনটাই আমার হৃদয় কেড়ে নিয়েছে। রূপসাও নিজের পরিচয় লুকিয়ে অনির্বাণকে ভালোবেসে ফেল। এদিকে প্রাসাদে তানিয়া তো রাজকীয় আদব কায়দা কিছুই জানত না। সে প্রায়ই ভুল করত, মাটিতে বসে পড়তো, হাত দিয়ে রাজকীয় খাবার খেত। প্রাসাদের তরুণ এবং সৎ সেনাপতি আর্য রাজকুমারীর এই পরিবর্তন লক্ষ্য করছিল। সে ভাবত, অহংকারী রাজকুমারী হঠাৎ এত মিষ্টি আর সাধারণ স্বভাবে কিভাবে হলো? কিছু তো আছে। একদিন প্রাসাদের দুষ্ট মন্ত্রী, যে তানিয়াকে ছোটবেলায় চুরি করিয়েছিল, সে বুঝতে পারল এই মেয়েটির আচরণ সন্দেহজনক। মন্ত্রী তানিয়াকে মারার জন্য তার খাবারে বিষ মিশিয়ে দেয়, কিন্তু আর্যর তীক্ষ্ণ নজর থেকে তা এড়ায়নি। আর্য তানিয়ার হাত থেকে বিষাক্ত খাবারের পাত্রটি কেড়ে নিয়ে তাকে বাঁচায়। তানিয়া ভয়ে আর্যকে জড়িয়ে ধরে। আর্য তানিয়াকে আশ্বস্ত করে বলে, রাজকুমারী, আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। তানিয়া আর্যর এই বীরত্ব ও সুরক্ষায় নিজের মন। কিছুদিন পর দুষ্ট মন্ত্রী বুঝতে পারল যে রাজকুমারী আসলে বদলে গেছে। সে সিংহাসন দখল করার জন্য পাশের রাজ্যের এক ক্রূর ডাকাত দলের সাথে হাত মেলালো এবং রাজা রানীকে বন্দি করার নীল নকশা তৈরি করলো। তানিয়া এই ষড়যন্ত্রের কথা আড়ি পেতে শুনে ফেলে। সে বুঝতে পারে একার পক্ষে এটা সামলানো অসম্ভব। সে রাতের অন্ধকারে প্রাসাদ থেকে পালিয়ে বনে গিয়ে রূপসার সাথে দেখা করে। দুই বোন আবার এক হলো। তানিয়া বলল, বোন, প্রাসাদ বিপদে। মন্ত্রী মা বাবাকে মেরে সিংহাসন নিতে চায়। রূপসা তখন বলল, ভয় পাস না, আমরা দুজন এক হলে কোনো শত্রু আমাদের হারাতে পারবে। ঠিক এই সময় সেখানে অনির্বাণ উপস্থিত হয়। রূপসা অনির্বাণের কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করে। অনির্বাণ তখন তার আসল পরিচয় দিয়ে বলে, রূপসা, আমি পাশের রাজ্যের রাজপুত্র। আমার সৈন্যদল এই বনের শেষ মাথায় ক্যাম্প করে আছে। আমি আমার বাহিনী নিয়ে আসছি। ওদিকে আর্য তানিয়াকে খুঁজতে খুঁজতে বনে চলে আসে এবং রাজকুমারীদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। পরদিন সকালে মন্ত্রী যখন রাজদরবারে রাজা রানীকে বন্দি করে নিজেকে রাজা ঘোষণা করতে যাবে, ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকলো আর্য আর তার অনুগত সৈন্যরা। তাদের সাথে তানিয়াও ছিল। একই সময় প্রবেশ করলো রূপসা। দুই বোন একসাথে দাঁড়িয়েছিল। অনির্বাণ এবং আর্য দুজন মিলেই মন্ত্রীকে বন্দি করলো। রাজা ও রানী তাদের দুই মেয়েকে একসঙ্গে সুস্থ শরীরে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। তারা তানিয়াকে বুকে টেনে নিলেন। দীর্ঘ 18 বছর পর পুরো পরিবার এক হলো। যুদ্ধ শেষ হওয়ার পর দুই বোন রাজা রানীর সামনে অনির্বাণ ও রাজা রানীর সামনে আর্যর বীরত্বের কথা প্রকাশ করল। রাজা খুশি হয়ে রূপসার সাথে তানিয়ার সাথে সেনাপতি আর্যর বিয়ে ঘোষণা। তবে এই দুই বোন প্রাসাদের পুরনো নিয়ম বদলে দিল। তানিয়ার আর্য প্রাসাদের থেকে রাজ্য শাসনভার ও সুরক্ষার দায়িত্ব নিল, আর রূপসা ও অনির্বাণ দুই রাজ্যের সীমান্তে এক সুন্দর প্রাসাদ বানিয়ে সাধারণ প্রজাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে। দুই বোনের এই অদ্ভুত ভাগ্য বদল তাদের বুদ্ধি, সাহসিকতা এবং একে অপরের প্রতি অটুট ভালোবাসার গল্প সারা রাজ্যে এক রূপকথা হয়ে গেল। যে ভালোবাসার টানে তারা একে অপরের ঢাল হয়েছিল, তা দেখে পুরো রাজ্যের মানুষ সুখ শান্তিতে দিন কাটাতে লাগলো।